হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে বেঙ্গল ওয়ারিয়ার্স ফ্যামিলিতে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা আয় ব্যয় সংক্রান্ত সমস্ত রকমের প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। আয় ব্যয় সংক্রান্ত প্রশ্ন সমাধানে যদি সমস্যা থাকে তাহলে আজকেই সেই সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। কেমন আছো তোমরা, কেমন চলছে তোমাদের পড়াশোনা একবার বলবে। সব ঠিক আছে তো? এক মিনিট, বাকিদেরকে একটু আসতে দাও। গুড ইভিনিং। কাল আমরা কি করেছিলাম মনে আছে? কাল কি করেছিলাম? কমিশনের অঙ্ক, তাই না? আশা করি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আজ আমরা আয় ব্যয় সংক্রান্ত প্রশ্ন খুব ভালো করে শিখবো। ঠিক আছে, চলো, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। প্রথম প্রশ্ন দেখো, চলো নিজে সলভ করার চেষ্টা করো, দেখো তো পারো নাকি। চশমা কোথায় গেল? ভিডিওটাকে লাইক করে দেবে একটু। চলো, কারো অ্যান্সার আসেনি এখনো। শোনো, প্রশ্ন শুরু করার আগে কিছু বলি। সাপোজ বলল এক্সপেন্ডিচার, খরচ। ঠিক আছে, খরচ মানে হলো এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার হলো 20%। ঠিক আছে, এক্সপেন্ডিচার হলো 20%। এর মানেটা কি? প্রথমে পার্সেন্টেজের মানে যদি তুমি বোঝো, ঠিক আছে, তাহলে প্রবলেম তো সলভ হয়ে গেল। এই পার্সেন্টেজ মানেটাই অনেকে বোঝে না, বেস ভ্যালু এখানে কি, তাই না? এক্সপেন্ডিচার 20%, এর মানে হলো ইনকাম যদি 100 টাকা হয়, ভালো করে শুনবে, ইনকাম যদি 100 টাকা হয় তাহলে এক্সপেন্ডিচার মানে খরচটা হবে 20 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমাকে এটা বলো তো, এক্সপেন্ডিচার 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি, এর মানে কি? এর মানে কি? এর মানে হলো দেখো, এক্সপেন্ডিচার বা E1 দিয়ে লিখি, প্রথমে যদি 100 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখন 50 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ E2 হবে 150। এখন এক্সপেন্ডিচার হবে 150। বোঝা গেল? মানেটা বোঝা যাচ্ছে? তোমাকে বলতে পারে যে সেভিং, ঠিক আছে, সেভিংসটা আছে সাপোজ 80%। এর মানে কি? এর মানে হলো ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে সেভ করছে কত? সেভ করছে 80 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? মানেটা বোঝা যাচ্ছে? আবার এটাও বলতে পারে যে সেভিংটা বৃদ্ধি পেল বা হ্রাস পেল, সাপোজ হ্রাস পেল 30% হ্রাস পেল। এর মানে কি? এর মানে হলো সেভিং ছিল 100, এখন সেভিং কত হলো? 30 কম, অর্থাৎ 70। বোঝা গেল?
তাহলে পার্সেন্টেজ, যেখানে তুমি পার্সেন্টেজ দেখবে, যদি তুমি বেস ভ্যালু চিনতে পারো যে বেস ভ্যালু কি হবে, তাহলে তোমার অর্ধেক প্রবলেম তো সেখানেই সলভ হয়ে গেল। ঠিক আছে, অর্ধেক প্রবলেম তো সেখানেই সলভ হয়ে যাবে। বোঝা গেল? এখানে যেমন সেভিং 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগের সেভিং হলো বেস ভ্যালু, আগের যে সেভিংটা সেটা হলো আমাদের বেস ভ্যালু। ঠিক আছে, এখানে সেভিং 80%, অর্থাৎ এখানে বেস ভ্যালু হলো ইনকাম, এখানে বেস ভ্যালু হলো ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার আশা করি ক্লিয়ার হয়েছে। এই পার্সেন্টেজ তুমি সব জায়গায় দেখতে পাবে, যেমন প্রফিট, লস, ডিসকাউন্ট, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড, প্রত্যেক জায়গায় তুমি এই পার্সেন্টেজ দেখতে পারবে। তো পার্সেন্টেজ তুমি যদি চিনতে পারো যে এর বেস ভ্যালুটা কি হবে, তাহলে প্রবলেম সলভ করাটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। বেস ভ্যালুয়ের উপরে কাজ করতে হবে। আমি বারবার বলি বেস ভ্যালুয়ের উপর কাজ করতে হবে, কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শোনো না কথাটা। ঠিক আছে, চলো এবার সলভ করি প্রবলেমটি। বলেছে একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে, আয়ের 60% সঞ্চয় করে। যদি শুধুমাত্র বলতো যে 60% সঞ্চয় করে, তার মানে কি? তার মানে হলো আয়ের 60%। যদি ওটা হিডেন থাকতো তারপরে এটাই হতো, বুঝলে? হিডেনও থাকতে পারে। এবার শোনো, তুমি কিছু টাকা ইনকাম করলে, এই ইনকাম থেকেই কিছু টাকা খরচ করবে, তাই না? ইনকাম থেকেই কিছু টাকা খরচ করবে এবং বাকিটা কি করবে? সেভ করবে। তাহলে এই রিলেশনটা তুমি জানো, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না? ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, আয় ইকুয়াল টু খরচ যোগ সঞ্চয়। এবার এই প্রশ্নটি তোমাকে সলভ করতে বলেছে ব্যক্তির আয় 20% বৃদ্ধি পেয়েছে, এটা 20% বৃদ্ধি পেয়েছে, এটা 20% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আবার খরচ, ঠিক আছে, এটাও 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি ডাইরেক্ট বলতে পারবে না এটা কত বৃদ্ধি পেয়েছে। এটা 20%, এটা 20%, তাহলে এটাও তো 20% হবে। কিন্তু অনেকে এটা নোটিসই করেনি, বলো তো, নোটিস করেছিলে? হবে কি না দাদা? কি করে দেখো যে এটা 20% বৃদ্ধি পেয়েছে ইনকামটা। ঠিক আছে, ইনকামের 20% বৃদ্ধি, ইনকাম মানে কি দাদা? ইনকাম মানে হলো এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা 20% বৃদ্ধি। এবার দেখো, এখানে আমরা বলতে পারি এক্সপেন্ডিচারের 20%, সেভিং এর 20%, বলতে পারি কি না? বলতে পারি। তাহলে এটা যদি 20% হয়, এটাও 20% হবে, তাই না? আর এটাও 20% হবে, তাই তো? এটা কমন সেন্স যদি ইউজ করতে প্রবলেমটি ইজি হয়ে যেত। তারপরে অনেকে জটিল মনে হচ্ছে, দেখো এখন একদম বেসিক অ্যাপ্রোচটা কি, এটার বেসিক অ্যাপ্রোচটা কি? দেখো, বলেছে 60% খরচ করে, তার মানে ইনকাম যদি আমাদের 100 হয়, তাহলে খরচ হবে 40, তাহলে সঞ্চয় কত করে? সঞ্চয় করে 60, তাই কি না? ইনকাম যদি 100 হয়, তাহলে এক্সপেন্ডিচার হবে 40, তাহলে বাকিটা হবে সঞ্চয়। কারো বুঝতে কি অসুবিধা আছে? অসুবিধা নেই, তাই না? এবার বলছে ব্যক্তির আয় 20% বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাচ্ছে, মানে ছিল 100, এখন 20% বৃদ্ধি পাবে। 20% মানে 20, 100 এর 20% মানে 20, অর্থাৎ 120 হচ্ছে। ভালো করে দেখে, এখানে 120 হচ্ছে। ঠিক আছে,
খরচ 20% বৃদ্ধি পাচ্ছে। 10% মানে 4, 10% মানে 4, তাহলে 20% মানে হবে 8, অর্থাৎ 8 বৃদ্ধি পাচ্ছে, তার মানে 48 হচ্ছে। এটা 120, এটা 48, তাহলে এটা কত হবে? এটা এখন কত হবে? 120 টাকার মধ্যে 48 টাকা খরচ করা হলো, তাহলে 72 টাকা থাকবে কি না? থাকবে, থাকবে তো। তার মানে সঞ্চয়টা 12 বৃদ্ধি পেয়েছে, সঞ্চয়টা 12 বৃদ্ধি পেয়েছে। ও সরি, সরি সরি, ভুলভাল লিখে দিয়েছি। 60, ঠিক আছে। এখানে 20% বৃদ্ধি পেয়েছে, 10% মানে 6, 20% মানে 12, তাহলে 72 হলো, 72 হলো। 120 টাকার মধ্যে 72 টাকা খরচ করেছে। 100, হ্যাঁ হ্যাঁ উল্টা বলেছি, জানি না মাথায় কি চলেছিল। 120 এর মধ্যে 72 টাকা খরচ করেছো, তাহলে থাকে কত? 48 টাকা, 48 টাকা। তার মানে 8 টাকা, 8 টাকা এখন বেশি সঞ্চয় করছে আগের থেকে, তাই না? এটাই তো জানতে চেয়েছে যে সঞ্চয় কত শতাংশ পরিবর্তন হলো। 1 বৃদ্ধি পেয়েছে, প্রথম কথা হলো বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 8 বৃদ্ধি পেয়েছে। কত থেকে? 40 থেকে, 40 থেকে। তাহলে এটা যখন কাট করব, 1/5 হলো, 1/5 মানে কত? 20%। 1/5 মানে 20%। এবার এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, যে এখানে আমরা যে এই 120 বের করেছি, 72 বের করেছি, 48 বের করেছি, এগুলো বের করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, ঠিক আছে। কেন? কারণ আমাদের কি চাই? আমাদের চাই মোট বৃদ্ধি, কত বৃদ্ধি অথবা হ্রাস পেল, কত থেকে পেল, তাহলে এই দুইটাই চাই। তাহলে এই পার্টের তো কোনো দরকারই নেই আমাদের, এটা করার কোনো দরকারই ছিল না। তাহলে দাদা কিভাবে করব? দেখো, দেখো, প্রথমে আমরা দেখলাম 60% খরচ করছে, তার মানে 100 টাকা হলো ইনকাম, তাহলে 60 টাকা খরচ করছে, 40 টাকা হলো সেভিং, ঠিক আছে। এবার এটা কত বৃদ্ধি পেল? কত বৃদ্ধি পেল? 20%, তার মানে 20 বৃদ্ধি পেল, এটা 20 বৃদ্ধি পেয়েছে। এটা 20% বৃদ্ধি, 20% মানে কত হবে? 12 বৃদ্ধি, 12 বৃদ্ধি। তাহলে এটা কত বৃদ্ধি হবে? 20, এটা 12, অ্যাডজাস্ট কর, 20 12, 12 সঙ্গে কত যোগ করলে 60, সরি 20 হবে, 8 যোগ করলে, তাহলে এটা 8 বৃদ্ধি পাচ্ছে। ডাইরেক্ট করতে পারি আমরা, তাহলে 8 বৃদ্ধি 40 থেকে, 8 বৃদ্ধি 40 থেকে, মানে 1/5, 1/5 মানে 20%। ক্লিয়ার? ঠিক আছে, এই অ্যাপ্রোচটাকে আমরা কাজে লাগাবো। এটা এটা হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ, ঠিক আছে। কিন্তু প্রথমেই এক্সাম অ্যাপ্রোচ আমি বলে দিয়েছি অলরেডি, যে এটা যদি 20% বৃদ্ধি পায়, এটা যদি 20% বৃদ্ধি পায়, তাহলে এটাও 20% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? ইজি কোশ্চেন ছিল। ভালো ভালো কোশ্চেন আছে আজ, ভালো ভালো কোশ্চেন আছে। হুম, তারপরে নেক্সট কর, এটা দেখি পারিস নাকি।
দেখো, একজন ব্যক্তি তার আয়ের 70% খরচ করে যদি ব্যক্তিটির আয় 30% বৃদ্ধি পায়, খরচ 10% হ্রাস পায়, তবে সঞ্চয় কত শতাংশ পরিবর্তন হবে? ঠিক আছে, কত শতাংশ পরিবর্তন হবে মানে কত ছিল এখান থেকে কত হবে, কতটা বৃদ্ধি অথবা হ্রাস পাবে সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো 70% খরচ করে, আমরা একটা রিলেশনই জানি কি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই তো। 70% খরচ করে অর্থাৎ 100 টাকা যদি ইনকাম করে তার মধ্যে 70 টাকা খরচ করে, তাহলে সেভ করলো 30 টাকা, তাই না? সেভ করলো 30 টাকা। যদি ব্যক্তিটির আয় 30% বৃদ্ধি পায়, ব্যক্তিটির আয় বৃদ্ধি পাচ্ছে, 30% বৃদ্ধি করে দেয়, কত হচ্ছে 30, তাই না? বৃদ্ধিটা লিখছি আমরা, এটা 10% হ্রাস পাচ্ছে, 10% হ্রাস মানে -7, তাহলে এটা কত হবে, কত বৃদ্ধি অথবা হ্রাস পাবে 30, এটা -7, তাই না? তাহলে এটা কত হতে হবে 37 হতে হবে না, এটা 37 হতে হবে না, -7কে এদিকে নিয়ে যা, -7কে এদিকে নিলে কত হবে 30 যোগ 7 মানে 37। ঠিক আছে, তাহলে 37 বৃদ্ধি পেল, 37 বৃদ্ধি পেল, ওকে 37 বৃদ্ধি পেল, ছিল কত 37 বৃদ্ধি পেল, ছিল কত 30, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। ওকে, তাহলে 0 0 কাট গেল, 370/3 এত পার্সেন্ট, 12 103.33% আছে অপশানে, অপশান নাম্বার এ। ক্লিয়ার, পরিশোধন কোড। নেক্সট, ক্লিয়ার হয়েছে এটা? কোথাও অসুবিধা, কোথাও অসুবিধা? ডিভাইডটা কি করে করলাম, অনেক প্রশ্ন হতে পারে যে ডিভাইডটা কি করে লিখলাম, এটা প্রশ্ন থাকবে কি, চলো দেখিয়ে দিই তাও। যে 123 করলাম, 123 করলাম, তারপরে 1/3 আসছে না, 1/3 মানে কি 0.33 হবে না, তাই না? এটাও তোমরা বলতে পারো। ওকে, নেক্সট, আচ্ছা কোনো সমস্যা হচ্ছে কি, কোনো সমস্যা হচ্ছে? দেখো, একজন ব্যক্তি তার আয়ের 60% খরচ করে যদি ব্যক্তিটির আয় 20% বৃদ্ধি পায়, খরচ 10% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত শতাংশ পরিবর্তন হবে, সঞ্চয় কত শতাংশ পরিবর্তন হবে। ঠিক তো, ইনকাম ইকুয়াল টু আমরা কি জানি, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না? এবার 60% খরচ করছে, তার মানে 100 টাকা যদি আমাদের ইনকাম হয় তার মধ্যে 60 খরচ করছে, তাহলে 40 সেভ করছে, 40 সেভ করছে। ঠিক আছে, এবার আয় 20% বৃদ্ধি পেল, 20% মানে কত হবে 20 হবে, ঠিক। খরচ 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি মানে এটা কত হবে 6 হবে, 6 বৃদ্ধি পেল। এবার এটার সঙ্গে কত যোগ করব যার ফলে 20 চলে আসবে, 14 না, তাহলে এটা 14 বৃদ্ধি পেয়েছে বলতে পারি, 40 থেকে 14 বৃদ্ধি পেল, অর্থাৎ 14 বৃদ্ধি পেয়েছে 40 থেকে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, 7 এখানে 20, 1/20 মানে 5%, তার 7 গুণ মানে 35%, অথবা তোমরা ডাইরেক্ট 20 100 কাট করতে পারো। ঠিক আছে, তাহলে 35% হবে আমাদের উত্তর, 35% হবে আমাদের উত্তর, রাইট? এখনো পর্যন্ত ইজি মনে হচ্ছে। 40% কি করে এলো? 40% কি করে এলো রিপন, বলো 40% কোথা থেকে পেলে? 40 ছিল, 14 বৃদ্ধি হলো।
চলো নেক্সট। দেখ, এক ব্যক্তি এত টাকা আয়ের মধ্যে এত টাকা খরচ করে, এত টাকা আয়ের মধ্যে এত টাকা খরচ করে, যদি আয় এবং খরচ 13%, 7% বৃদ্ধি পায় তবে সঞ্চয়ের পরিবর্তন কত শতাংশ? শতাংশতে অ্যান্সার জানতে চেয়েছে না, শতাংশে অ্যান্সার জানতে চেয়েছে। তাহলে তাহলে শতাংশতে যেহেতু অ্যান্সার জানতে চেয়েছে, আমরা এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ করব না, আমরা এদের রেশিও নিয়ে কাজ করব। ক্লিয়ার? এদের রেশিও নিয়ে কাজ করব। তো প্রথমে রেশিওটা নিলাম, কার কার রেশিও? ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিও। ঠিক আছে, কত আছে? 7350, আর এখানে 4900। একটা কাজ করি, এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 1470 হলো। ঠিক আছে, এটাকে 2 দ্বারা গুণ করলাম 980, সরি, হ্যাঁ 980 হলো না, 980। তাহলে 00 কাট হবে। এবার 49 দ্বারা যদি কাট করি 2 বার, 49 দ্বারা 3 বার। এটা হলো রেশিও। ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংটা বলতে পারবো। ইনকাম যদি 3 ধরি, ভালো করে শোন, ইনকাম যদি 3 ধরি, তার মধ্যে খরচ করেছে 2, তাহলে সেভ করেছে কত? 1 টাকা, তাই না? এবার এত এর 13% করতে হবে, সুবিধা হবে না আমাদের কাজ করতে? তাহলে আমরা 2টা শূন্য আরও অ্যাড করতে পারি তো, তাই না? নাম্বার নিয়ে আমরা খেলতে পারি, যেহেতু রেশিও আমরা জানি, তাই না? এবার এখানে কত বৃদ্ধি পাচ্ছে? এখানে কত বৃদ্ধি পাচ্ছে? 13%। যদি আয় 13% বৃদ্ধি পায়, 13% মানে 39 বৃদ্ধি। এখানে কত বৃদ্ধি পাচ্ছে? 7%, তাই না? 7% মানে কত হবে? 14। 14 সঙ্গে কত যোগ করলে 39 হবে? 25 যোগ করলে, অথবা 14কে এই সাইডে নিয়ে যা, 39 মাইনাস 14 কত হবে? 25 হবে, তাই না? ক্লিয়ার? 25 হবে। তাহলে দেখ, ক্লিয়ার হয়ে গেল যে 25 বৃদ্ধি পেল 100 থেকে, 25 বৃদ্ধি পেল 100 থেকে, অর্থাৎ 25% বৃদ্ধি। 25% বৃদ্ধি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো অ্যান্সার আসেনি কেন? কঠিন প্রশ্ন ছিল কোথায়? জাস্ট রেশিওটা নিতে হবে, এটুকুই কাজ। ঠিক আছে, কোনো অসুবিধা? সেম কোশ্চেন, সেম কোশ্চেন। এটা জাস্ট এক্সাক্ট ভ্যালু দিয়েছিল, আমাদের রেশিও নিয়ে তাহলে কাজ করতে হবে। আগেরগুলো পার্সেন্টেজে ছিল, এবার এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? বোঝা গেল? সমস্যা থাকলে বল আমাকে। থার্টি ফাইভ কেন হবে? আজকে আগেরটা 35। আচ্ছা, সুব্রত বলেছে সঞ্চয়ের পরিবর্তন কত শতাংশ, মানে কত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস, কত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস। ঠিক আছে, কি বোঝা গেল? পারা যাবে এই টাইপের প্রশ্ন? সমস্যা হবে কি আর? আমরা রেশিও নিয়ে নেব, এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ করতে গেলে কিন্তু সমস্যায় পড়বো। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ করলে কিন্তু এখানে সমস্যায় পড়ে যাব, কারণ 13% বের করতে হবে, 7% বের করতে হবে, সমস্যায় পড়বো। আমরা নাম্বার নিয়ে খেলবো, রেশিও নিয়ে নিলাম, তারপর নাম্বার নিয়ে খেলবো, যেটা এখানে দরকার পড়বে সেই হিসাবে কাজ করব। ঠিক আছে, কি বোঝা গেল? নেক্সট। না, না বুঝতে পারলে বল আরেকবার। ওকে, আরেকবার, আগেরটা আরেকবার ভালো করে দেখ।
প্রথম কথা হলো আমাদের অ্যান্সার জানতে চেয়েছে পার্সেন্টেজে, ঠিক আছে, অ্যান্সার পার্সেন্টেজে জানতে চেয়েছে, দেখ অ্যান্সার জানতে চেয়েছে পার্সেন্টেজে, তাই না? তাহলে এক্সাক্ট ভ্যালু নিয়ে কোনো কাজ নেই এখানে। পার্সেন্টেজে যদি অ্যান্সার জানতে চায় তাহলে এক্সাক্ট ভ্যালুর কোনো দরকার নেই, আমাদের রেশিও হলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখলাম ইনকাম কত আছে, ইনকাম আছে 7,350, ঠিক আছে। এক্সপেন্ডিচার কত আছে, খরচ কত আছে 4,900, ঠিক আছে। আমরা সেভিংটা এভাবে বের করতেই পারি, কোনো সমস্যা নেই, বের করতে পারি। তারপরে এটার 13% বৃদ্ধি পেল, এটার 7% বৃদ্ধি পেল, এভাবে আমরা করতেই পারি। কিন্তু ক্যালকুলেশনটা একটা জটিল হয়ে যাবে কি না? প্রবলেম তো সলভ হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশন জটিল হচ্ছে না? জটিল হচ্ছে। তাহলে আমরা আগে রেশিও নিয়ে নেব, আগে আমরা রেশিও নেব, ঠিক আছে। এটা কাট করলাম। এবার আমরা 5 দ্বারা কাট করতে পারি, অথবা আমি কিভাবে করি, আমি এখানে 5 দেখলাম যেহেতু, আর এখানে একটা শূন্য আছে, তাহলে এটাকে আমি দ্বিগুণ করে দিলাম, এতে আমার সুবিধা হয়, ঠিক আছে। 1470 হলো দ্বিগুণ করলে। এবার এখানে 980 হলো, তাই না, 980 হলো। এবার এটা কাট করলাম, 49 দ্বারা যদি বোথ সাইডে কাট করি তাহলে এখানে হলো 2, 49 দ্বারা কাট করলে এটা 3, তাহলে 3:2 হলো আমাদের রেশিও, ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিও, ঠিক আছে। তাহলে আমরা রিলেশনটা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না। এবার ইনকাম কত দাদা, 3 ইউনিট, খরচ কত দাদা 2 ইউনিট, তাহলে সেভিং কত হবে 1 ইউনিট, ঠিক আছে, সেভিং হবে 1 ইউনিট। এবার আয় 13% বৃদ্ধি পেয়েছে, দেখ আয় খরচ যথাক্রমে, তার মানে আয় 13%, খরচ 7%, ক্লিয়ার, খরচ 7% বৃদ্ধি পায়, ওকে, যথাক্রমে লেখা আছে না। তাহলে 3-এর 13% করতে কি আমাদের সুবিধা হবে না? সুবিধা হবে না, ঠিক আছে, কারণ পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100 আছে। তাহলে এখানে যদি আমাদের দুটা শূন্য থাকে সুবিধা হয় না, তাহলে এখানে আমাদের দুটা শূন্য অ্যাড করতে হবে, 100 দ্বারা গুণ করে দিলাম, এখানেও দুটা শূন্য অ্যাড করে দিতে হবে। দেখ তো এবার এই বিষয়টা করতে পারি না, আমরা করতে পারি, তাই না। রেশিওকে আমরা যে কোনো নাম্বার দ্বারা গুণ করতে পারি, কিন্তু শুধু একটিকে গুণ করলে হবে না, সবগুলোকে গুণ করতে হবে, ওকে। এবার এখানে দেখলাম কত বৃদ্ধি পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে 13%, তো 13%, দেখ পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হলো, 3 গুণ 13 মানে 39 হলো, এটা কি বৃদ্ধি। আর এটা 7% বৃদ্ধি পেয়েছে, এটা 13% বৃদ্ধি, এটা 7% বৃদ্ধি, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হলো, 2 গুণ 7 মানে 14 বৃদ্ধি হলো, 14 বৃদ্ধি হলো। তাহলে এটা কত বৃদ্ধি হবে, এটা কত বৃদ্ধি হবে, এটা 39, এটা 14, তাহলে এটা কত হবে, কত হবে 25 না, বোঝা গেল না। আমরা যদি 14কে এই সাইডে নিয়ে আসি কি হবে, -14 হবে, 39 -14 কত হয় 25 হয় না, তাই তো, ঠিক আছে। এবার এটা কি বৃদ্ধি, এটা বৃদ্ধি, সরি পার্সেন্টেজ লিখেছি কেন, ঠিক আছে, 25 বৃদ্ধি, 25 বৃদ্ধি। এবার এটাই জানতে যে সঞ্চয়ের পরিবর্তন কত, সঞ্চয়ের পরিবর্তন 25, কত থেকে 100 থেকে, তাহলে এটাকে কি বলবো 25% বলবো না, 25% বৃদ্ধি, সেভিংটা 25% বৃদ্ধি বলবো না, তাই না। ছিল 100, 25 বৃদ্ধি পেয়েছে, তাহলে 25% বৃদ্ধি বলতে পারি না। অনেকে এখানেও কি করবে 25/100 ইন্টু 100% এইভাবে করবে, কি দরকার, পার্সেন্টেজের বেসিক তো জানো, পার্সেন্টেজের মানেটা তো জানো, তাই না। রিপন এটা কি অ্যান্সার এলো 900 600, নেক্সট, আচ্ছা পরেরটা করে দিয়েছে, গুড, পরেরটা কোশ্চেন দেখেছিলাম নাকি আমি, ভালো করে পড়। এ এবং বি এর মোট আয় 1500 টাকা, এ তার আয়ের 90% খরচ করেন এবং বি তার আয়ের 80% খরচ করেন,
তাদের সঞ্চয়ের অনুপাত হয় এত, তাদের প্রত্যেকের আয় কত, প্রত্যেকের আয় কত। ঠিক আছে, এই প্রবলেমটিকে অনেকে কিভাবে করবে, এর আয় x টাকা ধরবে, বি এর আয় তাহলে হবে 1500 মাইনাস এক্স, এভাবে ক্যালকুলেট করবে, অনেকটা সময় লেগে যাবে, জটিল হয়ে যাবে, একটু সলভ তো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই টাইপের প্রবলেমকে কিভাবে করব, দেখ কিভাবে করব দেখ। এর আয় এ টাকা ধরলাম, এর আয় এ টাকা ধরলাম, ঠিক আছে, 90% খরচ করছে, 90% যদি খরচ করে, 90% যদি খরচ করে, তাহলে সঞ্চয় কত করে, সঞ্চয় করে 10%, তাই না। 100% ইনকাম, ইনকাম হলো 100%, 90% খরচ করলো, তাহলে বাকিটা সঞ্চয় করবে, বাকিটা সঞ্চয় করবে, তাহলে সঞ্চয় হলো 10%, তাই না। তাহলে সঞ্চয় কত, এর সঞ্চয় কত, এর 10%, তাহলে এর সঞ্চয়। বি এর সঞ্চয় কত হবে, বি 80% খরচ করে, 80% খরচ করছে, তাহলে 20% সঞ্চয় করছে, তাই না। 20% সঞ্চয় করছে, তাহলে বি এর সঞ্চয় হলো বি এর 20%। বি এর আয় যদি বি টাকা হয়, তার 20% সঞ্চয় করছে, এই রেশিওটাই জানা আছে, তাদের সঞ্চয়ের অনুপাত 3:4, এটাও সঞ্চয় এটাও সঞ্চয়, তাহলে এদের রেশিওটা জানা আছে, এদের রেশিওটা আছে 3:4, সমান করে দিলাম, করতে পারি। কত সহজ হয়ে গেল বিষয়টা এখন। 2 দ্বারা এটাকে কাট করলাম, 2 হলো। এর ভ্যালু যদি 3 হয়, একবার লিখছি পেরেস করে, a বাই বি ইকুয়াল টু 3/2, ঠিক আছে। এটা মানে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে বি এর ভ্যালু হবে 2, তাই না। টোটাল কত হচ্ছে, টোটাল 5, টোটাল কত হচ্ছে 5, এই 5 ইউনিটের ভ্যালু জানা আছে 1500, 5 ইউনিটের ভ্যালু জানা আছে 1500, তাহলে 1 ইউনিটের ভ্যালু 300, 1 ইউনিটের ভ্যালু 300 হলে 3 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 900 হচ্ছে, 2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 600 হচ্ছে, তাই না। 300 দ্বারা গুণ করে দাও, 300 দ্বারা গুণ করে দাও, 900 এবং 600 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে, সকলের ক্লিয়ার হলো। কোনো সমস্যা, পারা যাবে, পারা যাবে তো। এবার নেক্সট করি, নেক্সট করি। দেখো, একজন ব্যক্তি এত টাকা আয়ের মধ্যে এত টাকা খরচ করেন, যদি আয় এবং খরচ যথাক্রমে 17%, 9% বৃদ্ধি পায়, তবে সঞ্চয়ের পরিবর্তন কত। কিছুক্ষণ আগে করলাম আমরা, তাই না। ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিওটা বের করব। প্রথমে দুটা শূন্য কাট করে দিলাম, তাহলে 1, 6, 5 থাকলো, আর এখানে 110 থাকলো। যদি আমরা কাট করি 11 দ্বারা, তাহলে 11 দ্বারা কাট করলে 10 বার, এটা 11 দ্বারা কাট করলে 15 বার, আরও কাট যাচ্ছে, 5 দ্বারা কাট করলে এটা 3 বার, 5 দ্বারা কাট করলে এটা 2 বার, তাহলে 3:2 হলো আমাদের রেশিও, সেম আগেরটা এমন এসেছিল, তাই না। রেশমি এটা আগে করে নিই, তারপরে হ্যাঁ এটা করছি। এবার এখানে আমরা জানি ইনকাম ইকুয়াল টু কি হয়, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়, তাই না। ইয়েস। এবার এটা আছে 3, এটা আছে 2, তাহলে এটা হবে 1, তাই তো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ধরে নিলাম আমাদের ইচ্ছা মতো 300, এটাকে 200, এটাকে 100। দাদা কেন ধরলে, কারণ এখানে 17% করতে হবে, 3-এর 17% করতে আমাদের অসুবিধা হচ্ছে, তাই দুটা শূন্য লাগিয়ে দিলাম, তাই না, আমাদের সুবিধা মতো কাজ করব। এবার 17% করো, 17% যদি করা হয়, তাহলে কত হচ্ছে, এটা 51 হচ্ছে, 51 বৃদ্ধি, এটা 9% বৃদ্ধি, তাই না। রাজ দিয়েও লেখা দরকার ছিল কিছু, তার মানে 18 হলো, 18 হলো। এবার
এটা 51, এটা 18, 51কে যদি এদিকে নিয়ে আসি, 51 মাইনাস 18 কত হচ্ছে? কত হচ্ছে? 33 না? তাহলে এটা 33, অথবা 18 সঙ্গে কত যোগ করলে 51 হবে, এভাবে করতে পারি। 100 থেকে 100 ছিল, 33 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি 33% বৃদ্ধি পেয়েছে। 33% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আগেরটা আগেরটা এই টাইপের আরেকটা প্রশ্ন থাকার কথা ছিল। হ্যাঁ, এখানে আচ্ছা ওটাই করিয়ে দিই একবার। কোথায় গেল এটা? রেশমি, এখানে দেখ। রেশমি, এখানে দেখ। এ তার আয়ের 90% খরচ করে। এ তার আয়ের 90% খরচ করে, এর মানে কি? এর মানে হলো আয় যদি 100% হয়, আয় 100%, আয় 100%, তাহলে খরচ করছে 90%। সেভ কতটা করবে, সঞ্চয় কতটা করবে? 10% না? 100% থেকে 90% গেল, তাহলে কত থাকবে? 10% থাকবে, তাই তো? 10% থাকবে। আচ্ছা, বি তার আয়ের 80% খরচ করছে। বি এর ইনকাম কত? 100%, আয় হলো 100%, খরচ করছে 80%, তাহলে সেভ করছে 20% বলতে পারি, তাই না? কেন দাদা সঞ্চয়টা কেন বের করছো? কারণ সঞ্চয়ের অনুপাতটা জানা আছে, সঞ্চয়ের অনুপাতটা জানা আছে। ক্লিয়ার? দেখো, সহজ প্রশ্ন, এটা মোটেও জটিল না। দেখো, এর ইনকাম, আমরা ইনকাম অফ এ ধরলাম এ, ঠিক আছে, এ টাকা। আর ইনকাম অফ বি ধরলাম বি টাকা। ওকে, এটা টাকা, এটাও টাকা। এবার এখান থেকে আমরা বলতে পারবো তাহলে সঞ্চয় কত, এর সঞ্চয় কত, এর সঞ্চয় কত। দেখো, 90% এ কি করছে? 90% খরচ করছে। 90% যদি খরচ করে, তাহলে সেভ কত করলো? 10%। কার? ইনকামের। 10% অফ এ, ঠিক আছে। আর এখানে বি এর সঞ্চয় কত হবে? বি এর সঞ্চয়টা কত হবে বলো? 80% খরচ করছে, 80% খরচ করছে, তাহলে সঞ্চয় কত? 20%, তাহলে 20% অফ বি। ক্লিয়ার? এবার সঞ্চয় পেয়ে গেলাম। দেখ, সঞ্চয়, এই সঞ্চয়ের অনুপাতটাই জানা আছে না? তাহলে এদের মধ্যে আমরা অনুপাতটা বের করলাম, অনুপাত যদি বের করি, তাহলে এ এর 10% আর বি এর 20%, এটাই বলে দিয়েছে 3/4, এটাই বলে দিয়েছে 3/4, ঠিক আছে। তো এটা কাট হলো, এখানে 2 দিয়ে এটাকে কাট করলাম, 2 হলো। তার মানে কি? দেখ, তার মানে এ বাই বি, এটা মানে দাঁড়ালো 3/2, অর্থাৎ এর ইনকাম যদি 3 হয়, বি এর ইনকাম হলো 2, ঠিক আছে। তাহলে রেশিও থেকে টোটালটা কত হচ্ছে? টোটাল ইনকামটা কত হচ্ছে? 5 ইউনিট হচ্ছে না? টোটাল ইনকামটা 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালুটাই বলে দিয়েছে, দেখ 1500। 5 ইউনিটের ভ্যালুটা বলে দিয়েছে 1500, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 5 দ্বারা ডিভাইড করে দে, 300 হবে না? 1 ইউনিটের ভ্যালু 300, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু দ্বারা গুণ করে দে, 300 দ্বারা গুণ করে দে, তাহলে 900 হলো। 300 দ্বারা গুণ করলাম। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে? 300 দ্বারা গুণ করলে 600 হবে। ক্লিয়ার? রেশমি, ক্লিয়ার হয়েছে? প্রথম থেকে দেখছিস ক্লাস? রেশমি, ক্লিয়ার হয়েছে? বল। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পেরেছে। এবার এটা ট্রাই কর।
এ এবং বি এর মোট আয় জানা আছে, সেম কোশ্চেন। এ তার আয়ের এত % খরচ করেন, বি তার আয়ের এত % খরচ করেন, তাদের সঞ্চয়ের অনুপাত এত, তাদের প্রত্যেকের আয় কত। সেম টাইপের কোশ্চেন, যা ভ্যালুগুলো দেখে সকলে ভয় পেয়ে যাবে। এখানে যদি আমাদের 20% থাকতো বা 80% থাকতো, তাহলে ডাইরেক্ট বলতিস যে সঞ্চয়টা কত, সঞ্চয়টা হলো 20%, তাই না? সঞ্চয়টা 20% কি 100% থেকে 100% থেকে 80% মাইনাস করে দিতিস। তো এখানে সেম কাজটাই কর না, 100 থেকে যদি মাইনাস করিস, 100 থেকে মাইনাস করলে কত থাকবে, কত থাকবে 100 থেকে মাইনাস করলে, 100 থেকে মাইনাস করলে কত থাকবে, এটাকে, এটা 85 এর থেকে বেশি, তো তাহলে 86 ধর, 86 থেকে 100 মানে 14। এবার এটাকে 86 বানানোর জন্য 1/7 যুক্ত করতে হবে, তাই না? সরি, 2/7 যুক্ত করতে হবে, 2/7 যুক্ত করতে হবে, কারণ 7 ভাগের মধ্যে 5 ভাগ আছে, তাহলে আরো 2 ভাগ যুক্ত করলে হয়ে যাবে, তাই না? তাহলে 14 আর 2/7 এত %, এত এর 14 2/7%, এটা হলো সেভিং, তাই না? এটা সেভিং, এর সেভিং। এর বি এর সেভিংটা বের করব। বি এর সেভিংটা কত হবে দেখি একবার। 83 কমপ্লিট 1/3 আছে, ঠিক আছে? 83 এর থেকে বড় আছে, তাহলে 84 ধরলাম। 84 থেকে 100 কত হলো, 16 হলো, 16 হলো। এবার 3 ভাগের মধ্যে 1 ভাগ আছে, তাহলে আরো 2 ভাগ থাকে, তাহলে 2/3, তাহলে 16 2/3 এত %। এই রেশিওটাই জানা আছে, কত জানা আছে, 3/4। জটিল মনে হচ্ছে এটাকে? এটা আমরা জানি জটিল না, বাকিদের কাছে জটিল হতে পারে, আমাদের কাছে না, তাই না? তাহলে এটা কত হলো, এটা হলো 1/7, আর এটা কত হলো 1/6 ইকুয়াল টু 3/4। ওকে, এবার এটা ডাইরেক্ট আমরা এখানে নিয়ে যেতে পারি, তাই না? অথবা সমস্যা হয় অনেকের, সমস্যা হয় অনেকের, দেখ এখানে যে নিচের ভ্যালুটা আছে সেটা উপরে যাবে, আর এটা তো নিচে চলে আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 6a, এই 6টা উপরে চলে যাবে, তাহলে 6a 7b। ডাইরেক্ট করা যেত, করলাম না ইচ্ছা করে, 3/4। এটা কাট হলো, ঠিক আছে? তাহলে a/b কত হচ্ছে, 7/8, 7/8, সহজ হলো, সহজ হলো। তাহলে এটা কত হচ্ছে টোটাল 15, প্রশ্নতে কত বলেছে 1215, 1215 কত গুণ হচ্ছে দেখ, 1 ইউনিটে ভ্যালুটা বের কর, 1 ইউনিটে ভ্যালু 15 দ্বারা যদি ডিভাইড করিস, 15 8 গুণ মানে 120, তারপরে 1 গুণ, ঠিক আছে? ক্লিয়ার? এবার যেটা বের করতে বলেছে বের কর, 7 ইউনিটে ভ্যালু 81 গুণ কর, 81 গুণ করলে কত হচ্ছে 756। এটা 81 গুণ কর, 864, কোথায় আছে 567 648, অপশন নাম্বার এতে আছে। আমাদের সুজল, বাহ খুব ভালো, সুজল খুব ভালো, কারণ এটা দেখেই অনেকে ভয় পেয়ে যেত, যদি ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আগে যা কাজ করেছে সেম কাজ আমাদের করতে হচ্ছে। আরেকবার দেখাবো আমি, এটা আরেকবার দেখাবো। জানি অনেকের সমস্যা হচ্ছে একটু, বোধ হয় ভ্যালুগুলো দেখেই সমস্যা হয়, প্রশ্ন তো সেম। দেখ কি গরম, এত কি করছে দেখ। এক্সপেন্ডিচার অফ এ বলে দিয়েছে, কত বলেছে 85 কমপ্লিট 5/7 এত %, ঠিক আছে? এটা যদি হয় তাহলে সেভিংটা কত হবে, সেভিংটা কত হবে কি করে বের করব, সেভিংটা, সেভিংটা আমরা কি করে বের করব, ঠিক আছে?
সেভিংটা আমরা কি করে বের করবো ভালো করে দেখ। এটা 85-এর থেকে বেশি আছে, 85-এর থেকে বেশি আছে, 85-এর থেকে বেশি আছে, তাহলে 86 ধরলাম, ঠিক আছে। 85 থেকে বেশি আছে তো 86 ধরলাম। এবার 86 থেকে আমাদের 100-এর কাছে যেতে হবে, তার মানে 14 যোগ করলেই পারবো আমরা। 14 যোগ করলাম। এবার 7 ভাগের মধ্যে 5 ভাগ আছে, 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে আর 2 ভাগ যুক্ত করলে এটা ইন্টিজার হয়ে যাবে, তাহলে 2 ভাগ যুক্ত করে দিলাম, 2/7, এত পার্সেন্ট, ঠিক, এত পার্সেন্ট। ওকে, এবার কত আছে? 83 কমপ্লিট 1/3%। তাহলে সেভিংটা কত হবে? 100 থেকে মাইনাস করলেই হয়ে যাবে, তাই না? 100 থেকে এটাকে মাইনাস করে দিলে হয়ে যাবে। এবার এটা 83 থেকে বেশি আছে, তাহলে 84, 84 থেকে 100, 84 থেকে 100 মানে 16। এবার ফ্র্যাকশনের কাছে চলে আয়। 3 ভাগের মধ্যে 1 ভাগ এখানে আছে, তাহলে 2 ভাগ এখানে থাকবে, 3 ভাগের মধ্যে 2 ভাগ এখানে থাকলো, ঠিক। কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে কি? ব্যাস, এবার আমরা তো সহজেই করতে পারবো, যে এর ইনকাম আমরা ধরেছি এর ইনকাম ধরেছি, এটা মানে 1/7 লিখে দিই, আর এটা মানে কত আছে? এটা মানে আছে 1/6, তাই না? এর ইনকাম হলো এ, বি এর ইনকাম হলো বি, তাই না? তাহলে সঞ্চয় কত হবে? এর ইনকামের 1/7, বি এর সঞ্চয় কত হবে? বি এর ইনকামের 1/6, এটা মানেই বলে দিয়েছে 3/4, এটা মানে বলে দিয়েছে 3/4। তাহলে এখান থেকে আমরা এ বাই বি বলতে পারি, কি বলতে পারি? 3/4 আছে ইন্টু এটা যাবে এখানে উপরে যাবে, তাহলে 1/6, আর এটা আসবে নিচে, তার মানে 1/7। এইভাবে করা যেতে পারে, ঠিক আছে। 3/4, এটা এবার উল্টে যাবে, দেখ এরকম হবে যে 1/6। অনেকের অসুবিধা হচ্ছে আমি জানি, তার জন্য ডিটেলসও করলাম। এটা যদি এমন থাকে তাহলে এইভাবে লিখতে পারি, তার মানে কি 7/6। বুঝা গেল? এখন আর অসুবিধা হচ্ছে না, 7/8। এর ভ্যালু যদি 7 হয়, বি এর ভ্যালু হলো 8, এর ভ্যালু 7 হলে বি এর ভ্যালু হলো 8, টোটালটা কত হচ্ছে? দেখ টোটালটা কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 15 ইউনিটের ভ্যালু। দেখ টোটাল আয়টা কত জানা আছে? 1215। কত গুণ? 8 গুণ মানে 120, তারপরে 1/5 আছে, তার মানে 1 গুণ, ঠিক। এবার আমাদের বের করতে হবে এই 7 ইউনিটের ভ্যালু এবং 8 ইউনিটের ভ্যালু। 7 ইউনিটের ভ্যালু বের করলাম, 7 গুণ 81 করলাম, 8 ইউনিটের ভ্যালু বের করলাম, 8 গুণ 81 করলাম। ক্লিয়ার হলো? তার মানে এটা হলো আমাদের অ্যান্সার। কারো কোথাও অসুবিধা? রেশিও দিয়ে একবার বলে দিল, এটা কি রেশিও না তো? কি এই জিনিসগুলো? কি রেশিও না? কি বলছো? রেশিও তো করলাম আমরা, এগুলো কি করছি? সব রেশিওতে কাজ করছি না, ফ্র্যাকশনকে রেশিওতে কনভার্ট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচ জাস্ট এতটাই ছিল, কিন্তু এই যে উপরে যে এক্সট্রাটা আছে এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। ওকে, খুব ভালো কোশ্চেন ছিল। ভ্যালুগুলো দেখে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তাই না? এগুলো আমাদের সব জানা ভ্যালু, তাই না? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাব, যদি সমস্যা না থাকে। এখানে যদি খরচটা 80% বলতো,
এখানে যদি খরচটা 80% বলতো, ডাইরেক্ট আমরা সঞ্চয়টা 20% বলতে পারতাম না? কি করে বলতাম? 100% থেকে 80% মাইনাস করতাম। সেই কাজটি এখানে করা হয়েছে। মাইনাস কি করে করব সেটাও বলেছি, আমরা মাইনাস যোগ হিসাবে করব। ঠিক আছে, নেক্সট করো এটা। কারো কোনো সমস্যা থাকলে বলো আমাকে। ভালো কোশ্চেন, সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে, সমস্যা থাকলে বলতে পারো। এটা করো, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন এটা। দেখো, বেস ভ্যালু যাদের ক্লিয়ার নেই তাদের তো সমস্যা হবে। বেস ভ্যালু উপর কাজ করতে হয়, বারবার বলি, তাই না? এখানে দেখো, আয়ের 80% খরচ করে, ঠিক আছে, সেম ভাবে বলেছে, 80% খরচ করে, তার মানে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এখানে 100, এটা 100, তাহলে এটা 80, তাহলে এটা 20, তাই না? তাই তো? আচ্ছা করি একবার, এটা 100, এটা 80, এটা 20 লিখলাম, লিখলাম। কিন্তু তারপরে দেখলাম কি আছে, যদি ব্যক্তিটির আয় এত শতাংশ বৃদ্ধি পায়, এই 100 এর এত শতাংশ করতে হবে, 100 এর এত শতাংশ করতে হবে। ভ্যালুটা দেখে পছন্দ হচ্ছে আমাদের, এইভাবে 100 এর এই ভ্যালুটাই চলে আসবে। তাহলে একটু অন্য কাজ করতে হবে, ঠিক আছে। খরচ এত শতাংশ বৃদ্ধি পায়, এখানে এত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, তবে সঞ্চয় কত শতাংশ হবে, ইম্পর্টেন্ট, সঞ্চয় কত শতাংশ হবে। আগেরটা কি ছিল, পরিবর্তনটা কত হবে, তাই না? মানে কতটা বৃদ্ধি অথবা হ্রাস পাবে, এটা বলতে চেয়েছিলাম, কতটা বৃদ্ধি অথবা হ্রাস হবে। ঠিক, এইবার ভালো করে আমার কথা শোন, ভালো করে শোন। এখানে দেখলাম এই ভ্যালুগুলো নিলে আমাদের প্রবলেমটা একটু জটিল হয়ে যাচ্ছে। আমরা একটু ইজি করতে চাই, একটু ইজি করতে চাই, তাই না? এখানে আমাদের আয়ের 80% করতে হবে, এখানে আবার আয়ের 16.67% করতে হবে, তাই না? 80%, 80% মানে কত দাদা? 2/5, 80% মানে 2/5, ঠিক। আর 16.67% বা 66% মানে কত? 1/6, ঠিক আছে। তার মানে আয়কে 5 দ্বারা ডিভাইড করতে হবে, অবশ্যই আয়কে 6 দ্বারা ডিভাইড করতে হবে, আয়কে 5 দ্বারা ডিভাইড করতে হবে, আয়কে 6 দ্বারা ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে তাহলে আয়কে আমরা ধরে নিই এই 5 এবং 6 এর মাল্টিপল, তার মানে এদের লসাগুটা ধরে নিই, 30 ধরে নিই, তাই না? তাহলে এটাকে যদি আমরা 30 ধরি, এটাকে যদি 30 ধরি, এর 80%, 30-এর 80% কত? 24 হবে। এটা 24 হলো, 30-এর মধ্যে 24 গেল, তাহলে এটা কত হবে? 6 হবে, তাই না? 6 হবে। এবার কত হবে জানতে চেয়েছে, তাই তো? তাহলে দেখো, তাহলে দেখো সঞ্চয় শতাংশ কত হবে। তাহলে দেখো 30, 30 কত বৃদ্ধি পাচ্ছে? 16.67% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 1/6 বৃদ্ধি পাচ্ছে। 30-এর 1/6 মানে কত হবে? 30-এর 1/6 মানে 5, তাহলে 5 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 35 হচ্ছে, 35 হচ্ছে, তাই তো? 35 হচ্ছে। আর খরচটা এত বৃদ্ধি পাচ্ছে 3/8, তাহলে 24-এর 3/8, 24-এর 3/8 করলাম আমরা। আর দ্বারা যদি কাট করি, 3 হলো, 3 গুণ 3 9, তার মানে 9 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 9 বৃদ্ধি করে দাও, 9 বৃদ্ধি করলে কত হচ্ছে? 33 হচ্ছে। 35, 33, তাহলে এটা কত হবে?
এটা এখন কত হবে? এটা হবে 2, এটা হবে 2, ঠিক আছে? এটা হলো 2, তার মানে এটা কমলো, ঠিক আছে? কিন্তু কত কমলো সেটা তোমাকে জানতে চাইনি। এখন এখানে এখন প্রশ্নটা একটু চেঞ্জ করি, হ্যাঁ? এখন সঞ্চয় শতাংশ কত? এখন সঞ্চয় শতাংশ কত? ঠিক আছে, তাহলে দেখো তাহলে দেখো এখন ইনকাম কত? এখন ইনকাম কত? 35। তার মধ্যে সঞ্চয় কত করছে? 2। ইনকাম 35, সঞ্চয় 2, তাহলে কত হলো? 2/35 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ, 100% দ্বারা গুণ, ঠিক আছে? 5 দ্বারা কাট করলাম 7 বার, 5 দ্বারা কাট করলাম 20 বার, তাহলে 40/7%। 40/7% কোথা থেকে আসছে দেখো, 5 সাথে 35, 35 আর 5 40, তাহলে 40/7%। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ভুল লিখেছি, একটা ভুল লিখেছি, কোনো অসুবিধা নেই। আমাদের উপরটা নিয়ে কোনো কাজ করিনি, আমরা উপরটা নিয়ে কোনো কাজ করিনি যদিও। লাকি আমরা নিচেরটার উপরে ফোকাস করেছি, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমরা ঠিক করেছিলাম 80% মানে 24 ঠিক করেছিলাম, ঠিক আছে? চলো বলো, বোঝা গেল কিনা? এখন সঞ্চয় শতাংশ কত হবে? বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল এটা, ভালো কোশ্চেন ছিল। ইনকামটা কিভাবে ধরতে হবে এটা বোঝা গেল তো? হুম, বলো একবার, বলো একবার, আরেকবার, আরেকবার, চলো আরেকবার। প্রশ্নটা পড়ো ভালো করে, প্রথমে প্রশ্নটা পড়ো ভালো করে। চলো আমি মুছে দিচ্ছি, তারপর তোমরা প্রশ্নটা পড়ো। প্রশ্ন জানতে চেয়েছে এখন সঞ্চয় কত শতাংশ হবে, এখন সঞ্চয় কত শতাংশ হবে এটা জানতে চেয়েছে, তাই না? তাই তো? তার মানে তার মানে তার মানেটা কি? সাপোজ 40% হলো, সাপোজ 40% হলো, 40% হলো, আমাদের অ্যান্সারের কথা বলছি। সাপোজ 40% হলো, এর মানে কি? এখন ইনকাম 100, এখন ইনকাম 100, তাহলে সঞ্চয় হবে 40। এখন ইনকাম 100, তাহলে সঞ্চয় হবে 40। বোঝা গেল? হুম, তো তোমাকে এটাই জানতে চেয়েছে। এখানে বেস ভ্যালু কি আছে? এখনের ইনকাম, এখন কত ইনকাম সেটা হলো বেস ভ্যালু। ওকে, দেখো আমরা ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং জানি। এবার প্রশ্নতে বলেছে আয়ের 80% খরচ করেন, তাহলে এটা 100, এটা 80, এটা 20, বুঝতে পারছি আমরা? হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখলাম একটি সমস্যা আছে। কি সমস্যা? যদি ব্যক্তিটির আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, এত পার্সেন্ট বৃদ্ধি পায় আছে, তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে এত পার্সেন্ট, তাহলে এখানে 100 ধরলে পরে আমাদের ইন্টিজারে আর আসছে না, ইন্টিজারে আর আসছে না, তাই না? তাহলে তো একটা সমস্যা, তাহলে একটা সমস্যা, ভ্যালুটা বলছি তো প্রীতম, ভালো করে শোন, প্রথম থেকে তো বলছি, আবার সব মুছে বলছি না। দেখ, এখানে এত সময় ধরে আমরা কি করতাম? 80% খরচ করেন, তার মানে 100 টাকা, 100 টাকা যদি আমাদের ইনকাম হয়, 100 টাকা যদি আমাদের ইনকাম হয়, খরচ হলো 80 টাকা, তাহলে সঞ্চয় হলো 20 টাকা, সঞ্চয় হলো 20 টাকা, তাই না? এবার ব্যক্তির আয় এত পার্সেন্ট বৃদ্ধি পেল, এত পার্সেন্ট বৃদ্ধি পেল, এটা এবার এটার এত পার্সেন্ট বৃদ্ধি মানে 1/6, 1/6 করলে কি আমাদের ইন্টিজার ভ্যালু আসবে এখানে?
এখানে কি ইন্টিজার ভ্যালু আসবে? এত যদি আমরা বৃদ্ধি করে দিই, 1/6 যদি বৃদ্ধি করে দিই, ইন্টিজার ভ্যালু কি আসবে? আসবে না, ইন্টিজার ভ্যালু আসবে না। কিন্তু আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে চাই। ক্লিয়ার হলো? আমি কি বলতে চাইলাম, ক্লিয়ার হলো কি? 16.67, 16.67, এটা মানে হলো 1/6। আমরা জানি এত পার্সেন্ট বৃদ্ধি মানে 1/6 বৃদ্ধি, তাই না? ইনকাম আগে যত ছিল তার 1/6 বৃদ্ধি, ঠিক? তাহলে 1/100 এর 1/6 কর, ইন্টিজারে আসছে কি? 6 দ্বারা কার যাচ্ছে কি 100? না, যাচ্ছে না। প্রবলেম তো সলভ হয়ে যাবে, একটা ভ্যালু তো পাবোই, কিন্তু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, ইন্টিজার নিয়ে কাজ করতে চাই। তাই এইবার এই ভ্যালুগুলো আমরা ধরবো না, এবার এই ভ্যালুগুলো ধরবো না, এবার ভ্যালু ধরবো আলাদা। প্রশ্নের উপর ডিপেন্ড করবে আমরা কি ভ্যালু ধরবো। আমরা দেখলাম যে আয়ের, ইনকামের 80% করতে হবে, ইনকামের 80% করতে হবে, আবার ইনকামের 16.67% করতে হবে। 80% মানে কত? 80% মানে হলো 4/5। কিছুক্ষণ আগে ভুল লিখেছিলাম, 4/5, ঠিক আছে? তার মানে ইনকামের 4/5 করতে হবে, অর্থাৎ 5 দ্বারা ইনকামটা কাট গেলে ভালো হয়, তারপরে ইন্টিজার ভ্যালু পাবো। এবার ইনকামের 1/6 করতে হবে, তার মানে 6 দ্বারা কাট গেলেও ভালো হয়, এমন একটা ভ্যালু ধরলে ভালো হয় যেটা 6 দ্বারা কাট যাবে, আবার 5 দ্বারাও কাট যাবে। তাহলে এমন ভ্যালু কি হয়? এদের লসাগু হয়। তাহলে ইনকামটাকে আমরা ধরে নিলাম, ইনকামটাকে ধরলাম এদের লসাগু, এদের লসাগু কত? 30, 30 ধরলাম। ক্লিয়ার? 30 ধরলাম, কেন ধরলাম বুঝতে পারলি? ইকুয়াল টু, এবার এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, খরচ করছে 80%, 30-এর 80%, 30-এর 80%, 80% মানে 8/10, তাই না? 0 কাট হলো মানে 24, তাহলে 24, এটা হলো 24, এটা 24, এটা 30 হলে এটা 24 হচ্ছে। তাহলে আমাদের সঞ্চয় কত হবে? 30 টাকার মধ্যে 24 টাকা খরচ করেছিস, তাহলে হাতে কত থাকবে? 6 টাকা থাকবে, হাতে থাকবে 6 টাকা, তাই কি না? এবার এবার দেখ, ব্যক্তিরা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট কত বৃদ্ধি পেলো এটা চেক করি আমরা। 30-এর এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট মানে 1/6, 1/6 কর, 1/6 করলে কত আসছে? 5 আসছে। এটা মাইন্ডে হবে, কিন্তু 5 বৃদ্ধি পাচ্ছে। যদি 5 বৃদ্ধি পায় তাহলে এখন ইনকামটা কত হচ্ছে? 35, এখন ইনকামটা হচ্ছে 35, ঠিক আছে? এবার খরচ কত বৃদ্ধি পাচ্ছে? দাদা এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাই না? এত পার্সেন্ট মানে কত? এত পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু বল। 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/8। 37.5%-এর ভ্যালু 3/8, অর্থাৎ 24-এর 3/8 বৃদ্ধি পাবে, 24-এর 3/8 বৃদ্ধি পাবে। তাহলে এটা কাট করলাম, তার মানে 9 বৃদ্ধি পাচ্ছে, 9 বৃদ্ধি পাচ্ছে। ছিল 24, 9 বৃদ্ধি পেল, অর্থাৎ 33 হলো, 33 হলো। দেখ এবার দেখ, এখন তুই 35 টাকার মধ্যে 33 টাকা খরচ করলি, 35 টাকার মধ্যে 33 টাকা খরচ করলি, তাহলে তোর হাতে কত থাকবে? 2 টাকা থাকবে। তাহলে তোর সঞ্চয় হলো 2 টাকা, সঞ্চয় হলো 2 টাকা। তোকে যদি বলতো যে কত শতাংশ সঞ্চয় হ্রাস পেল, কত শতাংশ সঞ্চয় হ্রাস পেল, তখন তুই কি করতিস? যে এদের মধ্যে দেখতিস ডিফারেন্সটা কত আসছে, যে 4 হ্রাস পাচ্ছে কত থেকে? 6 থেকে, 4 হ্রাস পাচ্ছে 6 থেকে, তখন তোর অ্যান্সার হতো 2/3, তার মানে 66.66%। এটা তখন অ্যান্সার হতো যদি আগের মতো পরিবর্তনটা জানতে চাইতো, যে কত শতাংশের পরিবর্তন হলো, তাই না? কিন্তু সেটা এখন জানতে চাইনি, এটা তোকে জানতে চাইনি, এটা তোকে জানতে চাইনি। তোকে কি জানতে চেয়েছে? এখন সঞ্চয় কত শতাংশ হবে। তার মানে ইনকাম হলো 35, তাহলে এটা হলো 2। ইনকাম যদি 100 হয় তাহলে এটা কত? বোঝা গেল?
তাহলে এটা হলো 2, ইনকাম আমাদের এখানে বেস ভ্যালু 35, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, 5 দ্বারা কাট করলাম 7 বার, 5 দ্বারা কাট করলাম 20 বার, তাহলে 40/7। 7 দ্বারা ডিভাইড কর, 5 সাথে 35, 7 দ্বারা ডিভাইড করছিস, 5 থেকে আমাদের ভাগ শেষ। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল কি? বোঝা গিয়েছে? অনেকে এখানে একটা ভুল করতে পারে যে আগে 6 ছিল এখন 2, তাহলে এখানে শতাংশ বের করে দেবে, এখানে শতাংশ বের করে দেবে না, এটাও করলে চলবে না। আগের কত শতাংশ সেটা বলেনি, আগের কত শতাংশ সেটা বলেনি, বোঝা গেল? বলেছে এখন সঞ্চয় কত শতাংশ হবে, কত শতাংশ হবে। ক্লিয়ার? তার মানে এখন যদি 100 টাকা ইনকাম হয় তাহলে কত টাকা সঞ্চয় করবে, কত টাকা সঞ্চয় করবে। ক্লিয়ার? তাহলে বেস ভ্যালু হলো এখানে এখনের ইনকাম, বেস ভ্যালু হলো এখনের ইনকাম। সবচেয়ে পার্সেন্টেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বেস ভ্যালু। তুমি যদি বেস ভ্যালু বুঝতে পারো তাহলেই তোমার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? যেমন যদি কোথাও ডিসকাউন্ট পার্সেন্টেজ থাকে, কোথাও যদি ডিসকাউন্ট, শুধুমাত্র ডিসকাউন্ট পার্সেন্টেজ লেখা আছে, তার মানে কি ওর বেস ভ্যালু হলো মার্ক প্রাইস। কোথাও যদি প্রফিট পার্সেন্টেজ লেখা থাকে তাহলে ওর বেস ভ্যালু কত হবে? কস্ট প্রাইস। কোথাও যদি মার্ক আপ পার্সেন্টেজ লেখা থাকে ওর বেস ভ্যালু কত হবে? কস্ট প্রাইস। এগুলো আমাদের যতক্ষণ না ক্লিয়ার হবে আমরা করতে পারবো না প্রবলেম। ঠিক আছে, বেস ভ্যালু ক্লিয়ার করতে হবে। এবার শুধুমাত্র দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, যদি আমি কোথাও লিখি 20%, জাস্ট 20% লিখে দিলাম, এই 20% এটার কোনো অস্তিত্ব আছে? 20%-এর কোনো অস্তিত্ব আছে? 20%-এর কোনো অস্তিত্ব আছে? এটার কোনো অস্তিত্ব নেই, এটার কোনো অস্তিত্ব নেই। যখনই বলা হবে 20%, তখনই সঙ্গে সঙ্গে অপর দিক থেকে প্রশ্ন আসবে কার, কার। ঠিক আছে, কার। এখানে একটা নাম্বার বেস ভ্যালু থাকবে, এখানে একটা নাম্বার থাকবে। বুঝা গেল? প্রশ্নটা আসবে কার। ওকে, তাহলে এই বেস ভ্যালুকে আমাদের চিনতে শিখতে হবে, বেস ভ্যালুকে, খুব ইম্পর্টেন্ট বেস ভ্যালু চেনাটা, না হলে সমস্যা থেকেই যাবে। যত টপিকই করি না কেন সমস্যা থেকেই যাবে বেস ভ্যালু যতক্ষণ না ক্লিয়ার হবে। ওকে, তো অনেক সময় আমরা যে বেস ভ্যালুগুলো জানি, যেমন পার্সেন্টেজ প্রফিট বলে দিয়ে দিল, পার্সেন্টেজ প্রফিট আমরা জানি বেস ভ্যালু হলো কস্ট প্রাইস, কিন্তু অনেক সময় বলে দেবে যে প্রফিটটা হিসাব করা হলো সেলিং প্রাইসের উপরে, তখন সেলিং প্রাইসটা হবে বেস ভ্যালু। এটা সেটা বলে দেবে, স্পেশাল কেস যেগুলো সেটা বলে দেবে। ঠিক আছে, প্রশ্নতে বলে দিলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু বলে না দিলে অনেক সময় সমস্যা হয় যদি আমরা না জানি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো এভাবেই ক্লাসগুলি দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।